জাহেদুর রহমান ঢাকায় ফিরলে সে কি বক্তব্য রাখে সেটা শুনে আপনাদের জন্য আরেকটি লাইভ করব। জানা গেল জাহেদুর রহমান ফিরেছে, কিন্তু আমরা দেখলাম সে কোনো কিছু বলেনি, সে গোপনে বাড়ি চলে গেছে। এটা কিন্তু একটা জঙ্গিকে কিন্তু ব্যাখ্যা করা যায়। জাহেদের আসলে বয়স কত হবে আমি জানি না, আপনারা জানেন হয়তো 40-45 এরকম। তো জঙ্গির একটা স্বভাব হলো, বিশেষ করে চরমপন্থীদের যারা এই ধরনের ভাড়া খাটে তাদের স্বভাব হলো এরা হঠকারী। যখন এদের সাহস, এরা উন্মত্তের মতো আচরণ করে, একেবারে গুলি মেরে এদেরকে মেরে ফেলা পর্যন্ত মনে হবে যে এরা থামবে না। আবার যদি কোনো কারণে এরা ভয় পেয়ে যায়, এরা এমনই ভয় পায়, এরা নার্ভাস হয়ে যায়, এদের মাথা তখন আর কাজ করে না। জাহেদের যদি মাথা কাজ করতো তাহলে কিন্তু সে যেই পরিমাণ বুদ্ধিমান ছেলে, সে ঢাকা এয়ারপোর্টে বের হয়ে সে এই পথে এত ঘন্টা সে জার্নি করেছে, ওইখানে কিন্তু সে বুঝে শুনে একটা উত্তর, জুৎসই একটা উত্তর তৈরি করতে পারতো, এবং সেটা এসে এয়ারপোর্টে বলে সে যে পুরো তারেক রহমানের সরকারকে যে বেইজ্জত করলো, নিজে তো তার মান সম্মান তো আসলে এই ধরনের চরমপন্থীদের কখনো মান সম্মান থাকে না, কিন্তু একটা সরকারকে যে সে বিব্রত করলো সেটার উপর সে একটা বুদ্ধিদীপ্ত অ্যান্সার দিতে পারতো। আবার কেউ কেউ বলছেন যে তারেক রহমানই তাকে মানা করেছে কোনো কথা যেন বলতে, অর্থাৎ সে যেন কিছু না বলে এয়ারপোর্টে। সেটা হতে পারে, তারেক রহমান যদি সেটা করেন আমি বলবো যে প্রধানমন্ত্রী হিসাবে সেটা উনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। কিন্তু জাহেদের জন্য এটা ভালো হয় নাই। তবে আমার মনে হয় জাহেদকে এই সময় ওনার কাজে লাগানো আরো ভালো হতো, যে সে এসে একটা ব্যাখ্যা দিক, কিন্তু সে দেয় নাই। ইতিমধ্যে অনেক ধরনের আপনার ইউটিউবে, ফেসবুকে অনেক ধরনের কথা হচ্ছে। আসলে এরা তো যারা কথা বলছে এরা তো আসলে মূল জিনিসগুলো জানে না। একটা শুনে সেটাকে মানুষের ফ্যান্টাসিকে কিভাবে ফিট করা যায় সেইভাবে যার যার কথা বলছে। তা আমার যারা বন্ধুরা আছেন, যারা এখানে যুক্ত হবেন বা পরে শুনবেন, তাদের যাতে এই ধরনের বিভ্রান্তিমূলক ধারণা না পেতে হয়, তারা যাতে সঠিক ধারণাগুলো পেতে পারেন, সেটাই হলো আসলে এখনকার এই লাইভের উদ্দেশ্য। দেখুন, সবাই বলছে যে জাহেদ যদি একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে সেই ট্রাভেলটা করতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না, জাহেদকে দিল্লিতে ঢুকতে দেয়া হতো, কোনো ঝামেলাই হতো না। এই কথাটার কি আসলে কোনো ভিত্তি আছে? একেবারে কোনো ভিত্তি নাই। দেখুন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট মন্ত্রীদের, প্রতিমন্ত্রী, এমপি, হাই অফিসিয়াল, এদেরকে আমাদের উপমহাদেশে দেয়, ভারতও দেয়, একই মতো এমপিদেরও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয়, আমরাও দেই, মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এটা কিন্তু পৃথিবীর সব দেশে দেয় না। আবার পৃথিবীর অনেক দেশ আছে যাদের ডিপ্লোম্যাটরাই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে না, কারণ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আসলে মূলত একটা বার্ডেন। যারা এটা ব্যবহার করে তারা এটা নিয়ে জানে, এটা কোনো ধরনের স্বাধীনতা নয়। যাই হোক, সেই স্টোরিতে যাচ্ছি না, আমরা সাবজেক্টে থাকি। ধরুন মানলাম যে জাহেদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নাই, এইটা কোনো একটা সমস্যা হয়েছে। এই সমস্যাটা এয়ারপোর্টে সমাধান করতে 3 থেকে 5 মিনিট দরকার। যদি ভারতের সরকার এইটাকে সমস্যার সমাধান হিসাবে দেখতে চাইতো, তাদের যদি দৃষ্টিভঙ্গি যদি নমনীয় হতো। ঘটনাটা কি ঘটেছে দেখেন, এই ধরনের যখন ভিজিট হয়, আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে জাহেদ একটা স্টার ফেস, কিন্তু ও যেই ঘৃণা এবং একজন সেকুলার হয়েও, নাস্তিক হয়েও সে যেভাবে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, তার কিছু কিছু ভিডিও আজকে অনেকে প্রকাশ করেছে, দেখলাম, আমি কিছু দেখলাম, এবং আমারও তো স্মরণে ছিল না আসলে, আমি তো ধারণা, কিন্তু দেখলাম যে এত তীব্র, কটু, এত বিষাক্ত কথা জাহেদ বলতে পারে।
মনে করেন যে একজন ভারতীয় যদি একই ধরনের বিষাক্ত কথা বলে বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষের হাতে পড়লে বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এবং কোনো চরমপন্থীর হাতে এয়ারপোর্টে পড়লেও কিন্তু আইন কানুনের তোয়াক্কা করবে না বাংলাদেশিরা। তাকে কিন্তু রাস্তায় পেলে তো গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। বাংলাদেশিরা যে পরিমাণ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার সাথে জড়িত, একই ঘৃণা যদি ছড়িয়ে যদি কোনো ভারতীয় যদি বাংলাদেশে আসে, বাংলাদেশিরা ঠিক এই কাজটাই করত। সেই ক্ষেত্রে ভারত যেটা করেছে এটাকে খুবই মাইল্ড প্রতিক্রিয়া হিসাবে দেখতে হবে। আমি মন্তব্যগুলা দেখছি, আজকে মন্তব্য দেখতে পাচ্ছি। আপনি একজন বলছেন যে আমার মনে হয় শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা আমি সমাধান করতে পারবো না, বাট আমার মনে হয় শোনা যাচ্ছে। আর আমি যখন এটা পরে দিব তখন আমি চেক করব যে শোনা যায় কিনা, পরে টেকনোলজি ঠিক করব। আর কারো যদি প্রশ্ন আমি এখানে পাই সেটার উত্তর দিব। যেই জায়গায় ছিলাম আর কি, জাহেদের ক্ষেত্রে কি হয়েছিল সেটা আগে জানুন। এইরকম যখন হাই প্রোফাইল ভিজিট হয়, এখন জাহেদ তো একটা স্টার, জাহেদকে তারেক রহমান যেই উচ্চতায় রেখেছেন, যেইভাবে জাহেদকে, আমি বক্তব্যটা শেষ করি পরে উত্তর যাব, কারণ অনেকে আবার বিরক্ত হয়ে যায়, আর আমি তো একটু ডাইভার্স করি, সেগুলা অনেকে আবার আমাকে মানে ধমক টমক দেয় যে এইভাবে করেন ওইভাবে করেন। আমি তো ভাই পেশাদার ওষুধ বিক্রেতা না। আমার কথা হলো যে এই ইস্যুগুলো আপনাদের কাছে ব্যাখ্যা করা, যাতে আপনারা এত কথাবার্তা হচ্ছে এগুলা নিয়ে, সেগুলো থেকে আপনারা আসল ধারণাটা পেতে পারেন বন্ধু হিসাবে বা একই ধরনের মানুষ হিসাবে। সেটা ওই জায়গায় একটু সহ্য করতে হবে। জাহেদকে কিন্তু তারেক রহমান স্টার বানিয়েছে, তাই না? বানিয়েছে না? যে তাকে দিয়ে সরকারের মুখপাত্র বানিয়েছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আরো অনেক দায়িত্ব দিয়েছে। এইরকম স্টার তো দূরে থাকুক, একটা পাতি মন্ত্রী, যে কোনো একটা মন্ত্রী নাম শুনলে বাংলাদেশের দূতাবাসগুলা যেটা করে, এখানেও ঠিকই সেটাই করা হয়েছে। অর্থাৎ যখন এই ভ্রমণের খবরটা দিল্লি হাইকমিশনে পৌঁছেছে, হাইকমিশনের লোকজন এইটা একেবারে যথাযথ আপনার ভাবে একেবারে অতি গুরুত্ব দিয়ে, যা এটাও লিখতে পারে নোট ভারবালে যে জাহেদ বর্তমান মন্ত্রিসভার বা বর্তমান সরকারের অতিশয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই হিসাবে এই বিষয়টাকে ইম্পর্টেন্স দিবেন। আমরা কিন্তু নোট ভারবালে এগুলো লিখি বাংলাদেশের দূতাবাসগুলো থেকে, সেই রকম লিখেছে। এবং দূতাবাস থেকে যখন নোট ভারবালটা লেখে তখন কিন্তু জাহেদের পাসপোর্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি সব ওই নোট ভারবালে লেখা হয়, ভারত গভর্নমেন্টকে জানানোর জন্য যে নোট ভারবাল লেখা হয়েছিল। এগুলো একদম রুটিন কাজ একটা দূতাবাসের জন্য। যখন অফিসিয়ালরা নোট ভারবালটা লেখে তখনই কিন্তু তারা দেখেছে যে জাহেদের, আমরা যারা দূতাবাসে কাজ করি বা পাসপোর্ট নিয়ে যারা কাজ করেন, তারা একটা পাসপোর্টের নাম্বার দেখেই বলে দিতে পারেন যে এই পাসপোর্টটা একটা অর্ডিনারি পাসপোর্ট কিনা। আসলে আপনারা কখনো অর্ডিনারি পাসপোর্ট বলবেন না। অর্ডিনারি পাসপোর্ট কথাটা হলো যে আপনার এক ধরনের কি বলবো, একটা বর্ণবাদী কথা আর কি। বলবেন ন্যাশনাল পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ন্যাশনাল পাসপোর্ট। বাংলাদেশ সরকার 3 ধরনের পাসপোর্ট ইস্যু করে, আরো কিছু থাকতে পারে, বাট মূলত প্রধান হলো 3 ধরনের পাসপোর্ট বাংলাদেশ সরকার ইস্যু করে। একটা হলো যেটাকে আপনারা অর্ডিনারি পাসপোর্ট বলেন, সেটা অর্থাৎ ন্যাশনাল পাসপোর্ট, সকল নাগরিককে দেয়। আরেকটা হলো অফিসিয়াল পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট যারা সরকারি চাকরি করে, কিন্তু সচিব না, মন্ত্রী না, এমপি না, কিন্তু অফিসিয়াল, অ্যাডিশনাল সেক্রেটারি কিংবা পিয়ন, তাদেরকে দেয়া হয় অফিসিয়াল পাসপোর্ট। আর সমগ্র মানুষের জন্য তো ন্যাশনাল পাসপোর্ট আছেই। আর হলো যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। আমরা তো ডিপ্লোম্যাটিক পাসপোর্টকে মোটামুটি একটা আপনার মানে বাজারে জিনিস করে ফেলেছি। আমরা সবাইকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেই। আমি আজকে খোঁজ নিয়ে দেখলাম যে ভারতও দেয়। ঠিক আছে, ওই দিকে গেলাম না। ওই নোট ভারবালে লেখা হয়েছিল যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছে, তার এই পাসপোর্ট নাম্বার এটা। ফলে তারা কিন্তু পাসপোর্ট এবং ওই পাসপোর্ট নাম্বারটা যেই জায়গায় ভারতের যেসব কর্তৃপক্ষের কাছে যাবে, ওরাও কিন্তু ওই পাসপোর্ট নাম্বার দেখে বুঝে ফেলতে পারে যে এটা অর্ডিনারি পাসপোর্ট বা ন্যাশনাল পাসপোর্ট। ফলে ভারতের যদি তারেক রহমান সরকারের প্রতি বর্তমানে যদি সম্প্রীতি থাকতো, এবং যেটা বলা হচ্ছে যে
জাহেদের উপর এক ধরনের অ্যালার্ট ছিল, যেহেতু জাহেদ ভারত ঘৃণা প্রচার করত। সেই অ্যালার্ট থাকা সত্ত্বেও তারেক রহমানের সরকারের উপর যেহেতু যদি ভারত সম্প্রীতি দেখাতো, তাহলে তারা অফিসিয়াল পর্যায়ে তারা হাইকমিশনারকেও দরকার নাই, তারা যেই অফিসার এই নোট ভার্বাল ইস্যু করে, হেড অফ চান্সারি আছে বা থার্ড সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, ডেপুটি হাই কমিশনার, ওদেরকে ফোন করতো, করে বলতো যে দেখো এই ব্যক্তির উপর তো অ্যালার্ট আছে, আবার অর্ডিনারি পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতেছে, তোমরা এক কাজ করো, ওকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে বলো। এইটাও বলতে পারে যদি এই ধরনের থাকে, বাট আমার মনে হয় যে ওই পর্যায়ে যাওয়ার দরকার নেই। তখন হাই কমিশনার বলতো যে এত দ্রুত তো একটা পাসপোর্ট দেওয়া যায় না, তোমরা এটা একটু সমাধান করো, দেখো। তখন তারা নিজেদের অভ্যন্তরীণ ভাবে কমিউনিকেশন করে, কারণ অ্যালার্ট থাকলে সাধারণত সিকিউরিটি অফিসিয়ালরা অবশ্য তখন আবার কিন্তু প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় না, ওটা সত্য কথা। কিন্তু সেটা হলো গুন্ডা বদমাশদের ক্ষেত্রে, অর্থাৎ জাহেদ তো কোনো অংশে হচ্ছে ভালো না, কিন্তু একজন গুন্ডা বদমাশও যখন ওই প্রফেশন ছেড়ে দিয়ে সাময়িকভাবে সরকারে যোগদান করে, সেই সরকারের প্রতি যদি যেই সরকারের সাথে এখন মানে যে সরকারের দেশে সে যাচ্ছে সেই সরকার সমাধান করতে চায়, তারা অফিসিয়ালি কমিউনিকেট করে বলে যে হ্যাঁ এর উপর একটা অ্যালার্ট আছে, আমরা সেটা পরে দেখব। কিন্তু এই যখন মন্ত্রী, তাছাড়া আমরা এখন তারেক রহমানের সাথে সুসম্পর্ক চাচ্ছি, সো এই অ্যালার্টের জিনিসটা ফাংশন করবে না, তাকে স্মুথলি তোমরা ঢুকতে দিবা। এইটা হলো আপনার একটা সলিউশন। বাস্তব ভিত্তিক কথাগুলো আমি বলছি। তারপরে জাহেদ যেই ধরনের স্টার হয়ে গেছে বাংলাদেশে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিমন্ত্রী উপদেষ্টা হলেও বাংলাদেশের সবাই জানে যে ও কিন্তু অনেক মন্ত্রীদের চেয়েও কিন্তু ও চোমরা বা হোমরা একটা। সুতরাং ওর বেলায় তো মানে দূতাবাসের তরফ থেকে কোনো ধরনের নেগলিজেন্স তো প্রশ্নই আসে না। দূতাবাস এখন এতই ভয় পায় বাংলাদেশের সরকারি দূতাবাসগুলা, ওরা আরো অনেক ছোট মানুষ হইলেও হাই কমিশনার ওইখানে চলে যাবে। মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেই আপনার হাই কমিশনার, অনেক সময় সচিব আসলেও কিন্তু হাই কমিশনার, রাষ্ট্রদূত, এরা এয়ারপোর্টে চলে যায়। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশের হয়েছে কি, আমাদের দেশের রাজনীতিবিদরা দূতাবাসের বা রাষ্ট্রদূতদের বা দূতাবাসে যারা চাকরি করে, কূটনীতি, প্রতিটা জিনিসটাকে তারা কোন মাপে দেখে জানেন? এয়ারপোর্টে কে কত এফিসিয়েন্সি দেখাতে পারে, এয়ারপোর্টে কোন রাষ্ট্রদূত কত এফিসিয়েন্সি দেখাতে পারে, এইটাই তাদের কাছে মনে করেন যে মাপঝোঁকের বিষয়। মনে করেন এটা বিএনপির লোকজন একটু সচেতন, আওয়ামী লীগের লোকগুলা একটু আমি বলবো যে এই ব্যাপারে তাদেরকে খারাপ কথা বললে মাইন্ড করবেন, এর জন্য বলবো যে তারা একটু বেশি সরল। মনে করেন আওয়ামী লীগের কোনো পররাষ্ট্রমন্ত্রী, তাকে যদি শিবিরের কোনো রাষ্ট্রদূত পায়, এয়ারপোর্টে এমন একটা ট্রিটমেন্ট দিবে আপনার, সে যদি হাঁটতে পারে তার জন্য আপনার হুইল চেয়ার নিয়ে আসবে, হ্যাঁ, সে তাকে এমন জামাতের একটা ছেলে এমন ট্রিটমেন্ট দিবে যে ওই রাষ্ট্রদূত ওই ছেলেটাকে সবার আগে রাষ্ট্রদূত করবে, তাকে 10 বছর 15 বছর সারা প্রধানমন্ত্রীকে বলে বেড়াবে ও সবচেয়ে ভালো একটা অফিসার। যেটা রিয়াজ আমাদের এখন দিল্লিতে ইউনুসের নিয়োগকৃত যে হাই কমিশনার আছে, সে আবার বিএনপি, সে মূলত বিএনপি এবং জামাত, মূলত জামাতপন্থী লোক, মানে বিএনপি জামাত একই সাথে, আবার বলতে পারেন যে জাহেদপন্থীয় লোক। জাহেদও যেমন এক সময় শিবির ছিল, পরবর্তীতে নাস্তিক, মনটা নাস্তিকের কাছে, আবার গানও শুনে, জাহেদি বলছে সে সুমনের গান শুনে, এই টাইপের ছেলে রিয়াজ। মূলত হলো যে পুরোপুরি একটা পাকিস্তানি ছেলে। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীরাই কিন্তু তাকে এত উপরে তুলেছে, এবং পুরো ফরেন মিনিস্ট্রিতে রিয়াজের কিন্তু ক্লিক আছে। বলতে পারেন রিয়াজ কিন্তু ফরেন মিনিস্ট্রিতে ঢোকার পর থেকে ফরেন মিনিস্ট্রিটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিয়াজ কিন্তু কন্ট্রোল করে। এই কন্ট্রোল করার একটা পদ্ধতি হলো, আমি এখন এয়ারপোর্টে যে ইফিসিয়েন্সি দেখানোর কথা বলছি, যে এয়ারপোর্টে গেলে মানে প্রথমেই গেলেই তাকে কিন্তু আপনার সেবা প্রদান করে, অর্থাৎ তার প্যাসেজটাই স্মুথ করে একেবারে, হ্যাঁ, মনে করেন গরম লাগছে, বাতাস ছেড়ে দিল, যা যা করার আছে বুঝছেন, এগুলো করে
এরা স্টার হয়। রিয়াজ এমনিতে পারঙ্গম। রিয়াজের মেইন দোষটা হলো সে পুরোপুরি একজন মুক্তিযুদ্ধ পরিপন্থী, একটা জামাতের ছেলে, অর্থাৎ আমাদের স্বাধীনতা মানে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা ঘোর বিরোধী মতবাদের ছেলে। কিন্তু ওর আব্বা আবার শেখ হাসিনার নাকি এক প্রিয় সচিব ছিল, কারণ তাকে সাইফুর রহমান সাহেব, বিএনপির মন্ত্রী সাইফুর রহমান সাহেব কোনো এক সময় বহু আগে, খুব সম্ভবত জিয়াউর রহমানের সময় উনি যখন মন্ত্রী হয়েছিলেন স্বল্পকালে, তখন এই রিয়াজ হামিদুল্লাহর আব্বা একটা সিএসপি অফিসার ছিল ঢাকা শহরের। এই লোকটা যখন মুক্তিযুদ্ধ চলে, রিয়াজ হামিদুল্লাহর আব্বা কিন্তু ঢাকা শহরের এডিএম ছিল, অর্থাৎ ঢাকার যে ডিস্ট্রিক্ট কমিশন সেখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, এবং একটা বড় রাজাকার বলতে পারেন। কিন্তু এই ধরনের বড় অনেক রাজাকার কিন্তু শেখ হাসিনা সরকারের সময় বড় বড় চাকরি করেছে। রিয়াজের আব্বা, আমি যেটা শুনেছি, সাইফুর রহমান একটা ধমক দিয়েছিল, দিয়ে ওএসডি করেছিল কোনো এক সময়, সেইটাকে বিক্রি করে সে শেখ হাসিনার দলে ঢুকে গেছে। রিয়াজও ওইটা বিক্রি করে, এবং রিয়াজকে আওয়ামী লীগের মন্ত্রীরা রিয়াজকে পৃথিবীর সেরা কূটনীতিক হিসাবে সবাই কিন্তু পরিচয় করিয়ে দেয়। রিয়াজ ওগুলা ভালোভাবে ক্যাপিটালাইজ করেছে, এবং রিয়াজ হামিদুল্লাহ যেই দিন থেকে ফরেন সার্ভিসে ঢুকেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি জানি না, কিন্তু এই যে আমাদের বিএনপি আওয়ামী লীগের সব সরকার মনে করেন যে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের পর কথা আমি জানি না, 5ই আগস্টের পরে আমি নিজেই তো একটু, আর আমি আসলে এগুলো খোঁজ রাখি না, কিন্তু এটা একেবারে অবভিয়াস, ফরেন সার্ভিসে সবাই জানে রিয়াজ কিন্তু ফরেন মিনিস্ট্রি চালাইতো। সেইখানে বিএনপির মন্ত্রী আসুক, আওয়ামী লীগের মন্ত্রী আসুক, কোনো কিছু ম্যাটার করে না, রিয়াজ ইজ দ্য ম্যাটার। ফরেন সার্ভিসে রিয়াজের বিশাল ক্লিক, রিয়াজ স্যার যেটা বলে সেটাই ফরেন সার্ভিসের অভিধানে লেখা আছে। এই ধরনের এই রিয়াজের এক অন্যতম কৌশল হলো এয়ারপোর্টে কেউ যদি যায় তাকে কবজা করা, তাকে প্রচন্ড সেবা প্রদান করা। তাহলে বোঝেন কোন হাই কমিশনার এখন দিল্লিতে, সেই হাই কমিশনার ওই যে জুলকারনায়ন শাহের মায়ের অনেকে অনেক ধরনের তর্ক তুলছে যে তাদের গাফিলতি আছে, এইটা আছে সেটা আছে, এগুলো প্রত্যেকটা জিনিস বোগাস। এটা যদি এমন হয় যে তারেক রহমানেরই সিদ্ধান্ত যে জাহেদকে একটা শিক্ষা দাও, তাহলে রিয়াজ হয়তো এটা করবে। এছাড়া আমি মনে করি না যে এটা খলিলের সাহস আছে, কিংবা রিয়াজের তো এই সাহস, রিয়াজের তো প্রশ্নই আসে না। রিয়াজ তো সবসময় এস্টাবলিশমেন্টের লোকজনকে আপনার এইভাবে খুশি করে। সুতরাং যে জিনিসটা বলা হচ্ছে যে পাসপোর্ট ছিল না বা দূতাবাসের গাফিলতিতে জাহেদের এটা হয়েছে, এটা একেবারে বোগাস কথা, এর কোনো বেসিস নাই। আসলে ইন্ডিয়ানরা জাহেদকে একটা শিক্ষা দিতে চেয়েছে। এখন শিক্ষাটা কি তারা হুইমজেকিলি দিল, সেটাই হবে হয়তোবা, কিন্তু তারা তো আপনার কনসিস্টেন্ট কিন্তু ইন্ডিয়ান বিহেভিয়ারও নাই। আপনি মনে করেন একই রকম ভারতকে গালিগালাজ করে সার্জিস তো ঘুরে এসেছে ভারত থেকে, আমরা তো কোনো কিছু দেখি নাই, তাই না? জামাই আদরই পেয়েছে সে বিভিন্ন জায়গায়। তো এখন হ্যাঁ হতে পারে যে সার্জিস যেহেতু সরকারি মন্ত্রী না, এটা আবার ভারতীয়রা করতে পারে যে সার্জিস তো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু আসলে তো ভারতীয়দেরও আবার দে আর নট ওয়েল ইনফর্মড। বলে না যে রয়ে ছেড়ে গেছে বাংলাদেশ, আমি দেখি যে ভারতীয়রা এখানে খুবই মানে রুটিন কাজ করে আর কি, কাজে প্রচুর অবহেলা ওদের, তাদের কোনো ধরনের আপনার তাদের বিহেভিয়ারে মনে হয় না যে তারা বাংলাদেশ সম্পর্কে ওয়েল ইনফর্মড। ফলে সার্জিস তো বাংলাদেশে টু সাম এক্সটেন্ট জাহিদের চেয়েও বড় স্টার। তারা যদি মনে করে যে একটা স্টারকে শিক্ষা দিবে, ভারত ঘৃণা প্রচারক হিসাবে সার্জিসকে দিতে পারত। আচ্ছা, সেটা না দিয়ে জাহেদ হয়তো মন্ত্রী ছিল, জাহেদকে দিয়েছে, এইটা একটা হতে পারে। তবে মূল বিষয় কোনোভাবেই পাসপোর্ট সংক্রান্ত যে কথাগুলো বলা হচ্ছে যে পাসপোর্ট হয়ে মানে ও একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেলে তার এটা হয়ে যেত ওইটা হয়ে যেত, এইটার কোনো বেসিস নাই। এই জায়গায় বোধহয় আর ব্যাখ্যা করার দরকার নাই। আর একটা জিনিস হলো যে তাহলে ভারতীয়রা এই কাজটা কেন করলো? আচ্ছা, দেখি কোনো প্রশ্ন এখানে আছে কিনা। একজন বলছেন যে জাহেদ এয়ারপোর্টে রুট ব্যবহার করতে পারে, কিন্তু যখন একজন মন্ত্রী রুট ব্যবহার করে, রুট হয় এয়ারপোর্টে, সেটা হলো যে ওই এয়ারপোর্টের লোকজন যখন জেনে যায়, ওরা অনেক ওয়েল ট্রেন্ড। হ্যাঁ, আপনি সাধারণ একজন মানুষ রুট হলে যেভাবে আচরণ করবে, একজন মন্ত্রী রুট হয়ে গেলে
আপনার এয়ারপোর্টের অফিসিয়ালরা ওইটা ওরা ওরা থেমে যাবে, ওরা ভদ্র হয়ে যাবে। জাহেদ তো রুড ছিলই, জাহেদ তো বোঝা যায় কি ধরনের ক্রুড না একটা ছেলে। রিয়াজ হামিদুল্লাহ কিন্তু ক্রুড। আমি 2013 বা 12 সালে আমি মালদ্বীপে 1 মাস ছিলাম সার্ক সামিট আয়োজন করার জন্য। রিয়াজ হামিদুল্লাহ তখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল ঢাকায়, সেও ওই এটার সাথে জড়িত। রিয়াজ হামিদুল্লাহ বহুদিন সার্ক সেক্রেটারিয়েটে ছিল, কি বলে, ডাইরেক্টর ছিল। দেখেন এই যে রিয়াজের সাথে আওয়ামী লীগের প্রতিটা মন্ত্রী মনে করেন যে আব্বা ডাকে রিয়াজকে, আমি কিন্তু কোনো খাতির করি নাই। অথচ রিয়াজের সাথে না আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ফরেন মিনিস্ট্রিতে। আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি শুধু আদর্শিক কারণে। যখন থেকে আমি দেখেছি যে রিয়াজ একজন জামাত, একজন বাংলাদেশ বিরোধী, আমি কিন্তু সম্পর্কটা ছিন্ন করেছি। এবং এত কথা রিয়াজ সম্পর্কে কেন বলছি, সে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের হতো আমি তো এত কথা বলতাম না, লুকাইতাম। কিন্তু আমাদের আওয়ামী লীগের লোকগুলা না কলা মূলা ইত্যাদির লোভে কিন্তু এই জিনিসগুলা ছাড়তে পারে না। অর্থাৎ তারা খোঁজ করেই বাইর করতে পারে না যে আসলে আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিপদের মধ্যে তারা রাষ্ট্র চালায়, সেখানে যে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তাদের দরকার, এই অনুভবটা কিন্তু আমাদের মন্ত্রীদের হয় না। এই রিয়াজকে আমি দেখেছি, সে অলমোস্ট মালদ্বীপে একটা ছেলেকে মারতে গিয়েছিল ওই সময়। মানে ওরা কিন্তু মানে ধৈর্য ধরে আয়োজন করছিল, ছোট দেশ, বড় বড় আয়োজনে তো একটু ভুল ভ্রান্তি হয়। রিয়াজ কিন্তু অলমোস্ট মারতে গেছে একটা ছেলেকে, আর এত দুর্ব্যবহার করেছিল আমার চোখের সামনে। সেটা তখনই আমি বুঝেছি যে আসলে জঙ্গি ওরা কখনো ভদ্রতা শিখে না। আবার রিয়াজকে দেখলে আপনি বুঝবেন না। আপনি কি মুজাহিদকে বা ফুয়াদ, যে ব্যারিস্টার ফুয়াদ আছে, ও যখন ভদ্র হয়, ভদ্রভাবে আপনার সাথে কথা বলে, আপনি ধরতে পারবেন যে এই ফুয়াদ কিন্তু মানুষ কিন্তু জবাই করে দিতে পারবে একদম। আপনি যদি উপযুক্ত সময়ে ওর হাতে ছুরি দেন আর বলেন যে এটা নাস্তিক, ও কিন্তু জবাই করে ফেলবে। ফুয়াদ বা জাহেদ করতে পারবে কিনা আমি জানি না, জাহেদ তো নাস্তিক, সে তো অন্য কারণে। মানে জাহেদের হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণাটা কিন্তু হলো যে পুরাপুরি একটা, আমি বলবো যে এটা ব্যবসায়িক হতে পারে কিংবা ওই যে পাকিস্তান পন্থা থেকে হতে পারে, সেই ব্যাখ্যা যাচ্ছি না। রুড আচরণের কারণে এয়ারপোর্টের অফিসিয়ালরা এগুলা বোঝে। তারা মন্ত্রী দেখলে, মন্ত্রী বা রাষ্ট্রদূতেরা অনেক পাগলামি করে। আমাদের অনেক রাষ্ট্রদূত, অনেক মন্ত্রী এয়ারপোর্টে উন্মাদের মতো আচরণ করে। এরা এত অসভ্য আপনাদের কল্পনাতেও নাই। আমি কত অসভ্যতার গল্প জানি, ভবিষ্যতে হয়তো করব, আজকে করছি না। আমি মূলত এসেছি যে আসলে জাহেদকে ইন্ডিয়ানরা এইটা করলো কেন, এইটা হলো যে আমার একটা এই প্রশ্নটার উত্তর দেই। দেখুন, এইটা জাহেদকে ব্যক্তিগতভাবে অপমান করার জন্য করেছে, এইটা যেমন আমরা বাজারে শুনতে পাচ্ছি, আবার তারেক রহমানের সরকারকে একটা সিগন্যাল দিচ্ছে, এইটাও আমরা শুনতে পাচ্ছি। আর ভারতীয়রা হুইমজেকেলি অনেক কিছু করে। ভারতের হোমওয়ার্ক খুবই দুর্বল। আমরা যারা ফরেন সার্ভিস করেছি বা আমার মতো যারা অবজারভেন্ট, যারা শুধু পেছন থেকে জিনিস অবজার্ভ করে, তারা এগুলো বলতে পারবে, অনেক চাকরি করে বলতে পারবে না। তো এটা হুইমজিক্যাল হতে পারে, এটা জাহেদকে অপমান করার জন্য হতে পারে, আবার এটা তারেক রহমানের সরকারকে একটা বার্তা দিতে পারে। যে বার্তাটা কি, যে ভারত, বার্তাটা হলো যে তোমাদের সাথে সম্পর্কটা যেভাবে আমরা শুরু করেছিলাম, আমি বারবার বলেছি, ভারত যেভাবে তারেক রহমানের সাথে সম্পর্ক শুরু করেছে, যে আহ্লাদের পর্যায়ে গিয়ে, সেটাও কিন্তু ভারত যে একটা সুপার পাওয়ার, নিজেকে সুপার পাওয়ার হিসাবে দাবি করে, সে একটা সুপার পাওয়ার বা রিজিওনাল পাওয়ার তো দাবি করে। ভারতের বিভিন্ন অ্যানালিস্ট আমাদের কাছে এসে বলে না যে আমরা একটা রিজিওনাল পাওয়ার, সেটাও কিন্তু একটা রিজিওনাল পাওয়ারের জন্য বেমানান ছিল, যেভাবে তারেক রহমানকে ইনগ্রেশিয়েটিং করেছে এসে। আবার এখন যদি বার্তা দিতে চায়, কঠোর বার্তা, তাহলে এটার হয়তো কোনো মিনিং আছে। কিন্তু আবার যদি এটা জাহেদকে শায়েস্তা করার জন্য ইত্যাদি করে, সেটাও ভারতের তরফ থেকে ইম্যাচুরিটি। কিন্তু বিষয়টা হলো যে ভারত করেছে। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমরা যেমন ভারতের প্রতি প্রচন্ড অবসেসড সবকিছু নিয়ে। আমার এখানে একটা ফিজিওথেরাপিস্ট আছে, গুজরাটের একটা মেয়ে, বয়স তার 23, আমার মেয়ের বয়সী। সে মেয়েটা 1 বছর 1.5 বছরের মাথায় কিন্তু এই দেশে এসে গাড়ি কিনে ফেলেছে। সে ফিজিওথেরাপি করে, 10 মাসের একটা কোর্স করে, যেটা খুব কঠিন কানাডাতে করা। সে এত স্মার্ট একটা মেয়ে, সে সেটা করে ফেলেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি, মানে সে শেখ হাসিনার নাম জানে না, সে বঙ্গবন্ধুর নাম জানে না, তারেক রহমান, খালেদা জিয়ার নাম তো প্রশ্নই আসে না।
গুজরাটের আহমেদাবাদ শহরের মেয়ে, আহমেদাবাদ হলো অলমোস্ট ঢাকা শহরের মতো জনসংখ্যা, যে এটা একটা মেগা সিটি বলতে পারেন, সেই শহরের একটা শিক্ষিত মেয়ে যে কানাডাতে এসে প্রতিষ্ঠিত হতে পারে অল্প সময়, সে কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। আবার আপনি দেখেন আমাদের দেশে জঙ্গিদের কল্যাণে বা আমাদের বিদেশিদের প্রতি অবসেশনের কল্যাণে হোক, আমার তো মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ে বা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই মেয়েটা গুজরাট থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপির কোর্স কমপ্লিট করেছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন ছেলে মেয়ে একটাও কি পাওয়া যাবে যে নতুন হাই কমিশনার হয়েছে বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর নাম জানে না? অর্থাৎ আমাদের কিন্তু, আমরা যে ভারতের সাথে ওই যে চরমপন্থীরা যেভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যেভাবে সারাদিন আপনার চিৎকার করে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, সমান আমরা, আসলে সমান হতে হলে হয় কি মাইন্ডসেটেরও একটা শিফট লাগে, ম্যাচুরিটি যদি আপনাকে অর্জন করতে হয়। সেই মাইন্ডসেটের শিফটিং হলো যে এই যে ভারত কিন্তু তাদের আবার ওই দিক থেকে তারা রিজিওনাল পাওয়ার হিসাবে ঠিক আছে, তাদের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে খুব একটা কনসার্ন না। আমরা কিন্তু আবার শিশু থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের কিন্তু ফুল অবসেশন হলো ভারত এবং ভারত। এটাও একটা কারণ আছে। তবে জাহেদুর রহমানকে যেটা করেছে এটা কয়েকটা কারণ হতে পারে, আমি শুধু ব্যাখ্যা করতে পারি এটা যদি তারেক রহমানের সরকারকে মেসেজ দেওয়ার জন্য করে থাকে, এটা হলো ভারতের পক্ষ থেকে একটা ম্যাচিওর কাজ। আর যদি এটা জাহেদুর রহমানকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়ে থাকে, এটা হলো একটা ইম্যাচিওর কাজ। আর যদি এটা যেগুলা বলা হচ্ছে টেকনিক্যাল কারণে হয়েছে, যে পাসপোর্ট ছিল না এই সেই, ওগুলা হলো বেসলেস, এগুলা কোনো যুক্তিতেই আপনার টেকে না আর কি। আজকে এই পর্যন্ত, দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা, ভবিষ্যতে আমি আর একটু ভালো করে করব, প্রশ্নের উত্তর দিব। না, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নাই এই পর্যন্ত। আশা করি এই সংক্রান্ত যেসব গুজব হচ্ছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, সেটার আপনারা জবাব পেয়েছেন। আমি তারেক রহমানেরকে আবারও অনুরোধ করব, দেখুন আপনি 24-এর জঙ্গি কোয়ালিশনের হিসাবে এসছেন ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি যদি সত্যি আপনার সরকারের ভালো চান, সরকারের ভালো বলতে হয় যে ভারতের চোখে চোখ রাখা বা আপনি ভারতের সাথে যুদ্ধ করবেন পারবেন, ওইটা না, আমি ওই দিকে যাচ্ছি না, মানে জঙ্গি থিওরিতে যাচ্ছি না। একটা ম্যাচিওর কমন সেন্স পলিসি হিসাবে আপনার উচিত নয়, জাহেদ যেভাবে ভারত বিদ্বেষ প্রচার করতো বাংলাদেশে, সেই ভারত বিদ্বেষ প্রচার আপনার অবশ্যই কাজে লেগেছে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরও যারা এইভাবে আপনার নেকেডলি একেবারে একটা জন্তু জানোয়ারের মতো যারা ভারত বিদ্বেষ প্রচার করতো, ওদেরকে আপনি মন্ত্রিসভায় রাখবেন না। আপনার প্রয়োজন হলে ওকে টাকা দিন, ও যদি যেটা চায় ওকে আবার ইউটিউবে বসিয়ে দিন, ও তো এই ব্যাপারে পারঙ্গম। আপনার সরকারের যদি ভারত বিরোধিতা কাজ হয় সেখানে, কিন্তু সরকারে রাখবেন না, এটা খুবই লজ্জাজনক বিষয়। আর জাহেদ তো বোঝাই গেল যে পরিপূর্ণভাবেই ম্যাচিওর, ওর মধ্যে কোনো ম্যাচিউরিটি নাই। ও আরো কিছু কথা আসলে প্রসঙ্গক্রমে মনে আসলো, দেখুন বিভিন্ন এই যে জাহেদ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এসে কিন্তু 6 ঘন্টাও বসে থাকতো সমস্যা সমাধানের জন্য, এবং আমরা যেটা শুনি যে ওকে নাকি ঢুকতে দিয়েছিল, 6 ঘন্টা বসে থেকেও কিন্তু সে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে যেত, কিংবা জার্মানিতে ঢুকে যেত, বা ইটালিতে, স্পেনে, ইউরোপের মনে করেন যে সুইজারল্যান্ডেও ঢুকে যেত, ম্যাসিডোনিয়াও ঢুকে যেত, এমনকি মনে করেন যে আরো দুর্বল দেশ সাইপ্রাসেও কিন্তু 6 ঘন্টা বসে থেকেও সে কিন্তু ভেতরে ঢুকে যেত। ভারতে দেখে সে কিন্তু আবার ফিরে চলে আসছে, ওইখানে কিন্তু আবার সে এখন আবার ভারত থেকে কেউ কেউ বলছে যে ভারতই তাকে এখন স্টার বানিয়ে দিয়েছে, মানে এখন যদি সে জঙ্গিবাদী রাজনীতি করে স্টার হিসাবে তাকে প্রচারও করছে, ওই যে জুলকারনাইন সায়ের এরা তাকে স্টার হিসাবে প্রচারও করছে যে না, সাহসের কাজ করেছে, চোখে চোখ রেখে চলে এসছে। তো এখানে দেখেন জটিল অবস্থা আমাদের, মানে দুই তরফে আছে। আমাদের তরফ থেকে আমরা তো ম্যাচিওর রাষ্ট্র হিসাবে গঠিতই হতে পারিনি, আমরা আলোকিত মানুষ তৈরি করতে পারিনি, শিক্ষিত মানুষ তৈরি করতে পারিনি। ভারতে যে খুব ম্যাচিওর রাষ্ট্র হয়েছে, তাদের কিছু কাজে ম্যাচুরিটি আছে, কিছু কাজে কিন্তু ম্যাচুরিটি নাই। আর বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধ বিপক্ষের যে যারা আছে, এরা তো সবকিছু আপনার জঙ্গিবাদের প্রিজম দিয়ে দেখে, ওদের জন্য এটা ডাবল সমস্যা। তবে যে সমস্যাই হোক, এটা যদি সম্প্রীতি, দুই সরকারের মধ্যে যদি সম্প্রীতি থাকে বা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে,
জাহেদের নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এয়ারপোর্টে ঘটার কথা না, কোনোভাবেই কথা না। এটা একেবারেই সমাধানযোগ্য একটা জিনিস ছিল। ফলে এতগুলো সম্ভাবনার মধ্যে তারেক রহমানের সরকারকে মেসেজ দেওয়ার সম্ভাবনাটাই হলো যে আপনার সবচেয়ে বেশি যৌক্তিক আর কি, যা কিছু সিদ্ধান্ত আসে। ধন্যবাদ আপনাদের। পরবর্তী